স্নেহাসুন্দর ছাত্রছাত্রীরা, প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং প্রধান শিক্ষক দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন। যদিও এই সভা আলোচনা এগুলো একটা সরকারিভাবে নির্দেশিত পথেই হচ্ছে, সেই অনুযায়ী আজকের শিডিউল অনুযায়ী এই স্কুলে আমরা উপস্থিত হয়েছি। তো অনেকক্ষণ ধরেই আলোচনা, কিছু গান, কিছু বক্তব্য, কিছু কথা আমরা শুনেছি সবাই। আমরা এসেছি কোথা থেকে, তাই পরিচিতিটা একটু রাখি। একটা ব্যানার টানানো রয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। আমি তার সম্পর্কে দুই একটি ইনফরমেশন শেয়ার করব, তারপরেই আমার কথা আমি শেষ করে দেবো, কারণ সন্ধে হয়ে আসছে। যেটা জানা সবার দরকার, তোমাদের ছাত্রছাত্রীদের তো জানা দরকারই, সাথে সাথে বড়রা যারা আছেন তাদেরকেও আমরা জানাবো। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি স্কিম। প্রতিটি জেলায় আছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। তারা কি করেন, তাদের কাজ কি, তাদের লক্ষ্য কি। জজ কোর্ট, তারপরেই আছে হাইকোর্ট, তারপর দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এই ধরনের যে সংস্থাটি রয়েছে তার নাম হচ্ছে নালসা, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। প্রত্যেকটি হাইকোর্টে আছে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি এবং জেলায় জেলায় আছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। প্রথমে আমি পরিষেবার দিকটা একটু সবাইকে জানিয়ে রাখি, ছোট বড় সবার কাজে লাগবে। মেদিনীপুর জজ কোর্টে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির অফিস রয়েছে। যিনি জেলা জজ পদাধিকার বলে তিনি হবেন তার চেয়ারম্যান, এবং বিচারক যারা আছেন, জাস্টিস যারা আছেন, তার মধ্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়, তিনি সচিবের কাজ করেন। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব এই মুহূর্তে আছেন আমাদের শহীদ পারভেজ, জাস্টিস শহীদ পারভেজ আছেন। পরিষেবা কি কি আছে? পরিষেবার দিক হচ্ছে, তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, 18 বছরের নিচে যেসব ছাত্রছাত্রীরা আছো, কোনোভাবে যদি আইনি সমস্যায় তোমাদের জড়িয়ে পড়তে হয়, তাহলে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে তোমরা সহায়তা পাবে। কি কি সহায়তা? আইনি সহায়তা কি? বড়রাও শুনে রাখুন, সমস্ত মহিলারা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে বিনা পয়সায় আইনি পরিষেবা পাবেন। একটা মামলার ক্ষেত্রে যেমন একজন লয়ারের দরকার হয়, লয়ারের ফিস গুনতে হয়, যে কোনো মহিলা, চাকরিজনরত মহিলা হতে পারেন বা চাকরি করেন না এমন মহিলা হতে পারেন, তিনি কিন্তু কোনো ব্যাপারে যদি মামলা করতে হয় বা সহায়তা পেতে হয়, তিনি বিনা পয়সাতে লয়ার পাবেন। কোথা থেকে? ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে। 18 বছরের ছেলে মেয়েরাও এই সুবিধে পাবে। এছাড়াও শিডিউল কাস্ট এন্ড ট্রাইব, এই জনজাতির মানুষজন পাবেন। কোন ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, এরকম এলাকা বন্যা হয়েছে কিংবা ঝড় হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকা, সেখানকার মানুষজন পাবেন। আমাদের রয়েছে কারা কারা পরিষেবা পাবেন। তো আপনারা সবাই মেদিনীপুর জজ কোর্টে এসে এই পরিষেবা নিতে পারেন। তারপর আমার একটি বোন এখানে আবৃত্তি করতে গিয়ে বলেছিল, আমার কানে কথাটা গেল, এই যে অ্যাসিড ভিকটিম, এক কন্যাকে অ্যাসিড ছুঁড়েছে, এরকম ঘটনা প্রায়শই না হলেও আমরা মাঝে মধ্যে দেখে থাকি। সংবাদপত্রে তোমরাও দেখেছো যে পথে ঘাটে অ্যাসিড ছুঁড়ে দিচ্ছে মেয়েদের মুখে, বিভিন্নভাবে রাগে হিংসায়। সেরকম ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে থাকেন ওই ভিকটিমকে, যে আক্রান্ত হয়েছে তাকে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে রেপ ভিকটিমদেরও এইভাবে সহায়তা দেওয়া হয়। যেটা পেতে গেলে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির অফিস মেদিনীপুর জজ কোর্টে আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরাও যদি কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়ো, আজকে সময় অভাব, তাই তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করার সুযোগ আমার হলো না। এই সময়ে তোমরা সবাই একটা করে মুঠো সেলফোন ব্যবহার করছো, বেশিরভাগ ছেলেই ব্যবহার করছো, মেয়েও ব্যবহার করছো, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেইগুলো, তার ব্যবহারের নিয়ম রীতি, এই ক্ষেত্রে আইন কি বলছে এগুলো না জেনেই ব্যবহার করে থাকি। সেগুলো যদি কোনোদিন সুযোগ হয়, সময় হয়, তোমাদের সাথে আলোচনা করব আইনি দিক কি বলছে, কি কি গুলো আমরা করতে পারি, কি কি গুলো করতে পারি না, কোনটা। এই যে তোমরা শুনে থাকবে সাইবার অপরাধ, সাইবার অপরাধটা কি, কিভাবে সেগুলো আমরা এড়িয়ে চলতে পারি, সেই ব্যাপারগুলো আলোচনার সুযোগ থাকলে আমি আরেকদিন
এই ধরনের আলোচনা সভা, এই সভাতে আমরা পেয়েছি আমাদের আশা দিদিমণিরা আছেন, মানে সোসাইটিতে যারা প্রতিদিন মুভমেন্ট করেন, এই এলাকায় কতজন শিশু আছে, কতজন 18 বছরের নিচের ছেলে মেয়ে আছে, সমস্ত তথ্য যাদের কাছে আইসিডিএস এবং আশা তাদের কাছে আছে, তারা আজকে সভায় আছেন। আমাদের স্বাস্থ্যের যিনি এএনএম আছেন তিনি উপস্থিত আছেন। সুতরাং এটা খুব সুন্দর একটা পূর্ণাঙ্গ আলোচনা সভা হতে পারত, কিন্তু সময় অভাবে সেটা করা গেল না। তাই আমি প্রধান শিক্ষককে অনুরোধ করব, যদি সুযোগ হয়, আজকে যে যে বিভ্রাটগুলোর জন্য এই সভাটাকে পূর্ণাঙ্গ করা গেল না, যদি আপনারা সুযোগ দেন আরেকটা দিন সবাইকে নিয়ে আমরা বসতে চাই। কারণ আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য সব ছেলে মেয়েও আসেনি, আবার সবকে বাড়ি ফিরতে হবে, তারও একটা তাড়াতাড়ি আছে, তাই সব কথা বলার সুযোগ সবার কিন্তু হলো না। তারপর সব থেকে ভালো লাগলো যেটা, এই সভা কিন্তু ছাত্রছাত্রীদের সভা। আমরা বসে বসে শুনবো বাল্য বিবাহ নিয়ে তারা কি ভেবেছে, তাদের কথা শুনবো, তারা শোনাচ্ছিল, তাই একটু সময়ের দরকার। এই যে ছাত্রীরা তারা নিজেদের থেকে যে বক্তব্যগুলো তুলে ধরলো, এই কথাগুলো সব ছাত্রীদের মধ্যে আমাদের কনভে করতে হবে, আমাদের বলতে হবে, তাদের আমাদের দায়িত্ব নিতে হবে। শুধু এটা কবিতার গানের মধ্যে সীমাবদ্ধ আমরা রাখবো না, আমরা বাস্তবায়িত করবো। তার জন্য সকলকে দরকার। এই ধরনের একটা সামাজিক আন্দোলনকে যদি সফল করতে হয়, তাহলে সবার হাত একসাথে করতেই হবে। ছাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে, শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে, সমাজকর্মী যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে, তবে না আমরা একটা সামাজিক ক্ষেত্রে ঢেউ তুলতে পারবো। তো তাই সকলের দরকার, কিন্তু সকলকে আজ আমরা পেলাম না, প্রাকৃতিক দুর্যোগের কারণে পেলাম না, সময় অভাবে পেলাম না। তাই আমি আমাদের যে কথা, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যে কথা প্রশাসনিকভাবে আমাদের বলার জন্য বলা হয়েছে প্রত্যেকটা স্কুলে, তার সুযোগ কিন্তু আমি বোধহয় করে উঠতে পারলাম না। তাই যদি পরবর্তীকালে এই বিদ্যালয়ে আসার সুযোগ হয়, আমি জানি জলচর স্কুল পিংলার যে নামী স্কুলগুলো আছে তার মধ্যে একটি, এখানে শুধু শিক্ষা নয়, বহুমুখী শিক্ষা এখানে হয়। সেই বহুমুখী শিক্ষার মধ্যে একটা হচ্ছে কিন্তু আমাদের এই সামাজিক আন্দোলনের শিক্ষা। সেটা পেতে হবে, সেটা বাস্তবায়িত করতে হবে। বিয়ে তো তোমরা কেউ করবে না, কিন্তু তোমাদের দায়িত্ব কি আমাদের অন্তরা ম্যাডাম একটু ধরিয়ে দিয়ে গেছেন। তোমরা যারা কবিতায় বললে, গানে বললে, সেই কবিতা গানটাকে কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বলে বেড়াতে হবে। তোমাদের বিয়ে তো হবেই না, পাশের বাড়ির কারো যেন 18 বছরের নিচে বিয়ে না হয় সেটা তোমাদেরই দেখতে হবে। কন্যাশ্রী ক্লাব রয়েছে, সেই ক্লাবকে অ্যাক্টিভ হতে হবে, ড্রপ আউটের সংখ্যা কমাতে হবে। তোমাদের দায়িত্ব হচ্ছে, মাস্টারমশাইদের দায়িত্ব হচ্ছে, এই জানুয়ারি থেকে সেশন শুরু হয়েছে, তাহলে এখন আমরা একটা মনিটরিং করে দেখে নিতে পারি যে এই যে মেয়েগুলো ছিল, এখানে তো এই যে মেয়ে নেই, 11-12 মেয়েরা পড়ে, তাহলে আমরা দেখে নেব যে তাদের ভেতরে সবাই আসছে কিনা, কতজন পড়তে পড়তে পড়া বন্ধ করলো, বা তার নিচে 8 অবধি বা 10 অবধি যে ছেলেরা আসছে, সেই ছেলেদের মধ্যে কতগুলো পড়া বন্ধ করে দিচ্ছে, আসছে না। সেই মনিটরিংটা আমরা প্রতি সপ্তাহে একটু করে নেব, করে নিয়ে দেখবো যে কতজন আসছে না। তারপর যদি সম্ভব হয় তারা কেন আসছে না একটু পর্যালোচনা করবো, ড্রপ আউটটাকে আমরা কমিয়ে আনার চেষ্টা করবো। মেয়েদের ক্ষেত্রেও তাই, যদি চাইল্ড ম্যারেজের কারণে ড্রপ আউট হয়, চাইল্ড ম্যারেজের কারণে পড়া বন্ধ হয়, তাহলে কিন্তু পদক্ষেপ প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে করতেই হবে। কেন সে পড়াটা বন্ধ করলো, তার কাউন্সিলিং করতে হবে। ম্যাডাম বলে গেছেন শারীরিকভাবে কাউন্সিলিং এর ব্যবস্থা আছে, এবং এই চাইল্ড ম্যারেজটা কেন হচ্ছে, ওই ফ্যামিলিতে কিসের অভাব হচ্ছে, মেয়েটা কেন পড়াটা বন্ধ করছে, তার একটা মনিটরিং দরকার। সেইগুলো করে কাউন্সিলিং করে আমরা চাইল্ড ম্যারেজটাকে কমিয়ে আনার চেষ্টা করব। তো এই ধরনের উদ্যোগগুলো যদি সবাই মিলে করি, তাহলে 100% সফল না হলেও আমরা আশা রাখতে পারি, আমরা এটা আশাবাদী, কিছু হলেও আমরা সফল হব। তাই এই যে পরিসংখ্যানটা, এই যে মাতৃত্বের একটা আমাদের কালো ছবি, যে 100 জন মায়ের মধ্যে 25 জন আছেন যাদের বয়স 15 বা 18 নিচে, এই ছবিটা আমাদের দেখতে হবে না। সেই আশাটা রেখে আমি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, আমার স্নেহাসিত ছাত্রছাত্রী সবাইকে আমার অশেষ স্নেহাশিস জানিয়ে, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছো, অনেক কথা শুনছো, কিন্তু তোমাদের সবার গান আবৃত্তি এগুলো শোনার সুযোগ তোমাদের তো করে দিতেই হবে। সেগুলো তোমরা শুনবে, তোমাদেরই অনুষ্ঠান। তো আরেকদিন যদি স্যারকে অনুরোধ করে যাবো, যদি এই ধরনের সবার আয়োজন করা হয়, তাহলে আমরা আসতে পারি এবং তোমাদের সবার সাথে আলোচনা করতে পারি। এই কথা বলে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার ছোট্ট কথা বিশেষ করছি। ধন্যবাদ সম্মানীয় রামপ্রসাদ